বাহ মিস্টার ডক্টর, আমাকে কখন দেখবেন? রাজেশ, এই গরিব মানুষগুলোকে আমার কেবিন থেকে এখনই বের করে দাও। তুমি কেন ওদের আমার কাছে পাঠাও যখন ওদের কাছে একটুও টাকা নেই? কিন্তু ডাক্তার সাহেব, আবার কথাটা একটু শুনুন। আমি তখনই শুনবো যখন তুমি টাকা নিয়ে আসবে। এখনই এখান থেকে চলে যাও। ডাক্তার সাহেব, আমি আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে আমার মাকে একবার দেখুন। সে খুব অসুস্থ, তাকে বাঁচান প্লিজ। প্লিজ ডাক্তার। ডাক্তার স্যার, আপনি তো ঈশ্বরের মতো, দয়া করে ওকে বাঁচান। তাহলে আমি সবাইকে কি ফ্রি চিকিৎসা দেব? যদি তুমি ফ্রি চিকিৎসা নিতে চাও তাহলে কোনো সরকারি হাসপাতালে চলে যাও। রাজেশ, ওদেরকে বের করে দাও আর পরে রোগীকে তাড়াতাড়ি পাঠাও। ডাক্তার সাহেব, আপনি আজ আমাদেরকে যে নির্মম কথাটি বললেন, সেটা আমাকে খুব গভীরভাবে আঘাত করেছে। আমি দেখেছি এই পৃথিবী কতটা নির্মম। আমি আজ একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি খুব কঠোর পরিশ্রম করব, আর আমি নিজে ডাক্তার হব, যাতে আমাদের মতো মানুষদেরও বাঁচানো যায়। চিকিৎসার জন্য পকেটে এক পয়সাও নেই, আর তুমি ডাক্তার হতে চাও? এদিকে সুদীপের মায়ের শরীরের অবস্থা এতই খারাপ যে সে হাঁটতেও ভুলে গেছে। হাসপাতালের ডাক্তারের পরামর্শে তাকে নিয়ে গিয়ে বের করে দেয়। ভাঙা হৃদয়ের বিনোদ বাড়ি গেল। তার স্ত্রীকে সঙ্গে ধরে রেখেছিল সুদীপ। শরীফ, তোমার মাকে এভাবে দেখে আমার মন ভেঙে যাচ্ছে। বাবা, তুমি চিন্তা করো না, মা ভালো হয়ে যাবে। আমরা তাকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাব, এমন কাউকে যিনি আমাদের সমস্যাগুলো বুঝবেন। আমি কোথা থেকে এত টাকা পাবো বাবা? রমেশের মতো লোকেরা তাদের মানবতা বিক্রি করে দিয়েছে। সে ডাক্তার নয়, সে একজন দালাল। বাবা, কখনো হাল ছেড়ো না, আমি ভালো হয়ে যাব। মা, আমি হাল ছাড়বো না, আমি তোমাকে ভালো করেই ছাড়বো। সুদীপ চোখ মুছে তারপর ধীরে ধীরে বাবাকে বলল, বাবা, আমি ডাক্তার হব। ডাক্তার? বাবু, আমরা গরিব মানুষ, আমরা এগুলো কিভাবে ভাবতে পারি? বাবা, যাই হোক, এখন এটা আমার একমাত্র স্বপ্ন। আমি ডাক্তার হব, আর কোনো মানুষ যেন এমন কষ্ট না পায়। বাবা, আমার জন্য নয়, কিন্তু যারা দরিদ্র মানুষ, যাদের কেউ নেই, আমি চাই তুমি তাদের জন্য ভালো কিছু করো। মা, আমি তোমার শপথ নিয়েছি, আমি তোমার স্বপ্ন পূরণ করব। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকবো বাবা। তুমি অবশ্যই ডাক্তার হবে। শুধু আমার শক্তি হয়ে থাকো বাবা। আমি রমেশকে দেখাবো যে আসল ডাক্তার হৃদয় দিয়ে তৈরি হয়, টাকা দিয়ে নয়। বিনোদ ঘর চালানোর জন্য দুধ বিক্রি করত। সে দিন রাত্রি খুব পরিশ্রম করত আর টাকা বাঁচিয়ে রাখত সুদীপের কলেজের ফিজ আর ডকুমেন্টসের জন্য। তার একটাই লক্ষ্য ছিল সুদীপকে মেডিকেল স্কুলে ভর্তি করানো। হ্যাঁ বিনোদ, কেমন আছো? শুনলাম তুমি নাকি তোমার ছেলেকে ডাক্তার বানাচ্ছ। দেখো, দুধ বিক্রেতা তার ছেলেকে ডাক্তার বানাচ্ছে। আর আমিও স্বপ্ন দেখছি আমি প্রধানমন্ত্রী হব। আহা, ওর ছেলে ডাক্তার হবে আর মেডিকেল কলেজে যাবে, কি মজার ব্যাপার। মজার ব্যাপার যে গ্রামের একটা দুধ বিক্রেতার ছেলে হাসপাতালে রোগী দেখবে, হয়তো ফিজের বদলে গরু কিনতে টাকা চাইবে। দুজনেই হেসে উঠল এবং বিনোদ আর ওর কাজের ঠাট্টা করল। বিনোদ ক্লান্ত আর রাগান্বিত মুখ নিয়ে এগিয়ে এসে বলল, দয়া করে আমাদের নিয়ে হেসো না। আমার ছেলেটা পড়াশোনা করবে, আমি ওকে অবশ্যই ডাক্তার বানাবো। ও, ওকে নিয়ে তোমার কি প্ল্যান? দুধ বিক্রি করে কলেজ ফি দেবে
নাকি তোমার সব গরু বিক্রি করবে? না না সেঠজি, ওকে অবশ্যই বৃত্তি পেতে হবে। হ্যাঁ, আর আমি কাউকে আমাদের ভাগ্য নিয়ে খেলা করতে দেব না। দয়া করে চুপ করো। তুমি কিভাবে আমার সাথে ঝগড়া করতে পারো? আমিও দেখছি এখন থেকে তুমি কিভাবে এখানে দুধ বিক্রি করো। এখন তোমাকে তোমার লম্বা জীবের দাম দিতে হবে। বিজয় বাবু, ওকে ভালো করে খাতির যত্ন করো। এখন তুমি বুঝবে। তুমি আমার কাজ চুরি করতে পারো, কিন্তু আমার স্বপ্ন চুরি করতে পারবে না। তোমরা যা করতে চাও করো। যথেষ্ট হয়েছে বিনোদ, আমি আর এটা সহ্য করব না। যত তাড়াতাড়ি পারো এখান থেকে বেরিয়ে যাও। তোমার হুমকি আমাকে আর ভয় দেখায় না, কিন্তু মনে রেখো, আমরা ভাঙবো না। ভালো কথা, কিন্তু আমি নিশ্চিত করব কালকে থেকে তোমার দুধের ব্যবসা এই গ্রামে বন্ধ হয়ে যাবে। শেঠ শুধু হুমকি দেননি, তিনি বিনোদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। সে মিথ্যা গুজব ছড়িয়েছে যে বিনোদের দুধে মৃত ইঁদুর পাওয়া গেছে। হঠাৎ করে কেউ বিনোদের কাছ থেকেই দুধ নিচ্ছে না। পরদিন গ্রামের সবাই কথা বলছিল, শুনলাম কাল থেকে কেউ বিনোদের দুধ কিনছে না। কে? আমার মনে হয় কেউ গুজব ছড়িয়েছে। সেটা টাটা দুধ বিক্রি করে, কিন্তু মানুষ কেন এমন করছে বুঝি না। এটা নিশ্চয়ই গুজবই হবে, আমার মনে হয়। কেউ বলেছিল কাল দুধে একটা ইঁদুর ছানা ছিল, তাই তো কেউ আর দুধ নিচ্ছিল না। আমি কাল বিনোদের মুখ দেখেছিলাম, তার হাত কাঁপছিল। আমার মনে হয় এটা সবই গুজব, আর ওই গুজবগুলো শেঠজি ছড়িয়েছে। কিন্তু সত্যি কথা জিজ্ঞাসা করবে কে? গুজব অনেক বিপজ্জনক অস্ত্র। যদি কেউ সময় মতো তাদের থামাতে না পারে তাহলে সব শেষ হয়ে যাবে। বিনোদ এখন শুধু মৃত্যুর সম্মুখীন ছিল না, তার স্ত্রীর মেডিকেল বিলের বোঝাও মাথায় ছিল, আর সুদীপের ফিজও। তার পকেটে কোনো টাকা ছিল না, কিন্তু চোখে ছিল একটুখানি আশা। বাবা, আমাদের সঙ্গে যা কিছু ঘটছে তুমি তা ভুলে যাও। শুধু তোমার পড়াশোনার দিকে মনোযোগ দাও, কারণ একবার তুমি ডাক্তার হয়ে গেলে সবাই গর্ব করবে। বিদ্যুৎ বিল না দেওয়ার কারণে বিনোদের বাড়ির বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছিল, কিন্তু সুদীপ রাস্তার লাইটের নিচেই সব ফর্ম পূরণ করছিল। আমার মনোভাব স্পষ্ট, এখন আর কেউ আমাকে থামাতে পারবে না। শীঘ্রই সবাই আমাকে ডাক্তার বলে ডাকবে। সকালে কলেজ থেকে একটা বার্তা এলো, সুদীপের ফিস জমা হয়নি আর তার ভর্তি বাতিল হয়ে গেছে। বাড়িতে এমন নীরবতা যে শ্বাস নেওয়ার শব্দও ভারী লাগছিল। বিনোদ, মনে হচ্ছে ভাগ্য আমাদের দারিদ্র্যের মতোই কঠিন। না, আমি এটা হতে দেব না। আমি যে কোনো কষ্ট সহ্য করব, তবুও আমি আমার কাজ চালিয়ে যাব। শেঠের সাহায্য ছাড়া এই গ্রামের কেউ উঠে দাঁড়ায়নি, আর সেই যে এখন তোমার বিরুদ্ধে। সুজাতা, ঠিক এই জন্য আমি ওকে প্রমাণ করতে চাই। সুজাতা আর বিনোদ যখন নিজেদের অসহায় ভাব নিয়ে কথা বলছিল, তখনই সুদীপ দেখল তার বন্ধু রাধা তাদের বাড়িতে এসেছে। সে ক্লান্ত ছিল, কিন্তু একটা আশার মতো আলো তার চোখে জ্বলছিল। সুদীপ, তোমার মুখটা এত দুঃখী কেন? কলেজ নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছো? সব শেষ হয়ে গেছে। বাবা ভর্তি ফি দিতে পারেনি, তাই ভর্তি বাতিল হয়ে গেছে। এটা শেষ নয়, আসল খেলা তো এখন শুরু হতে যাচ্ছে। আমি কলেজের ওয়েবসাইট চেক করছিলাম, দরিদ্র ও বুদ্ধিমান ছাত্রদের জন্য স্কলারশিপ আছে। সত্যি বলছো? সত্যি কি এমন কিছু আছে? হ্যাঁ, তোমাকে শুধু ফর্মটা পূরণ করে জমা দিতে হবে। তোমার ডকুমেন্টসে যদি তুমি টপ 10-এ থাকো, সরকার তোমার খরচের 90% দেবে। তাহলে যদি আমি পাশ করি, ডাক্তার হওয়ার পথ আবার খুলে যাবে? একদম। আর আমি জানি তুমি সবাইকে পড়াশোনায় পেছনে ফেলবে,
আমার মনে হয় এই স্কলারশিপ তোমার জন্যই বানানো হয়েছে। রাধা, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। রাধা চলে যাওয়ার পর সুদীপ প্রথমবারের মতো তার বাবা মাকে খবর দিতে দৌড়ে যায়। বাবা, মা, সবকিছু এখনো হারানো যায়নি। তুমি কি বলছো বাবা? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি স্কলারশিপ পাবো, শুধু পরীক্ষায় পাশ করলেই হবে। তুমি কি সত্যি বলছো? হ্যাঁ বাবা, এখন আর গুজব হবে না। ভগবান করুক তোমাদের কথা সত্যি হোক। তারপর আমি তোমার সাথে থাকবো দিনরাত। ঠিক পরের দিন থেকেই বিনোদ শুরু করলো কঠোর পরিশ্রম। দোকান মোছা, বাড়িঘর পরিষ্কার করা। সে প্রতিটি পয়সা সুদীপের শিক্ষার জন্য জমাচ্ছিল। যতই কঠিন হোক, আমি হাল ছাড়বো না। আমার ছেলে ডাক্তার হবেই, এমনকি যদি রক্ত বিক্রি করতে হয় আমি তাও করব। তবুও আমি যে খুব বেদনা অনুভব করছি তোমাকে প্রতিদিনের সংগ্রাম করতে দেখে। স্বপ্নগুলো তার সুজাতা, আমাদের জীবন তো শেষ হয়েই গেল, কিন্তু তার জীবন অবশ্যই বদলাতে হবেই। ঈশ্বর তার কঠোর পরিশ্রমে আশীর্বাদ করুক। এটা আমি নিশ্চিত সুজাতা। এই সময় শেঠ এবং তার লোকেরা বিনোদকে নিয়ে হাসছিল। প্রত্যেক গ্রাম সভায় ঠাট্টা চলতো, দুধ বিক্রেতার ছেলে ডাক্তার হবে। কিন্তু বিনোদের মুখে কোনো ভয় ছিল না। তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু সেই দিন যখন আমার ছেলে ডাক্তার হবে তখন আমি তোমার হাসির দাম ঠিক করব। সুজাতার শরীর খারাপ, ওষুধের বোতলও ফাঁকা। সুদীপ হাসপাতালের সিঁড়িতে দুঃখী মনে বসে থাকে। কিন্তু এবার তার চোখে কোনো কান্না নেই, কারণ সে প্রতিজ্ঞা করেছিল প্রতিটা মাকে বাঁচানোর। কিছু সময় পর এক সকালে ডাকপিয়ন কড়া নাড়ল। সে সরকারি মেডিকেল কলেজ থেকে কিছু নিয়ে এসেছে। কাঁপা কাঁপা হাতে বিনোদ খামটি খুলল। সুদীপের চোখ মোমবাতির মতো আলোকিত হলো। তাদের সংগ্রাম সফল হলো। দেখো সুজাতা, আমাদের ছেলে হবে চিকিৎসক, রোগী নয়। হ্যাঁ বাবা, এর সবটাই তোমার জন্য সম্ভব হয়েছে। আর আমি প্রমাণ করব একজন দরিদ্র মানুষের রক্ত দিয়েও ডাক্তার হতে পারে। ভগবান সেই দিন শীঘ্রই আনুক বিনোদ, যখন মানুষ আমাদের দারিদ্রতাকে নয় সুদীপকে নিয়ে গর্ব করবে। আমি অধীর আগ্রহে সেই দিনটার অপেক্ষা করছি সুজাতা। যখন ভাগ্য সহায় হয় না, তখন মানুষকে অবশ্যই চেষ্টা করতে হয়। বিনোদের পরিবার কত দুঃখ সহ্য করেছে, তবুও তাদের স্বপ্নের নিঃশ্বাস এখনো জীবিত ছিল। সুদীপ, তুমি জানো গরিব ছাত্রদের স্কলারশিপ পেতে গেলে কি লাগে? তোমার মতোই শক্ত ভিত। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমার নাম তালিকায় আনার জন্য। রাধা, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। তুমি যদি পাশে থাকো আমরা নিশ্চয়ই সফল হয়ে আসবো। একদিন সুজাতা আর বিনোদ একটা ছোট মেডিসিন দোকানে গেল। দাদা, আমাকে কয়েকদিন সময় দিন, আমি নিশ্চিত তোমার টাকা মিটিয়ে দেব। যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে দয়া করে এখান থেকে চলে যান। এই এক বাক্যে বিনোদের বুক জ্বলে উঠল। যখন সে বাড়ি ফিরল, শুধু ওষুধই নয়, সম্মানটাও হারিয়ে গেছিল। সুদীপ টেবিল ল্যাম্পের আবছা আলোয় পড়ছিল। সুদীপ, তোমার চোখ যে ক্লান্ত হয়ে যাবে, এবার একটু ঘুমিয়ে নাও। মা, এখন শুধু লক্ষ্যটাই আমার কাছে স্পষ্ট। কখনো দিনের রোদে, কখনো মোমবাতির আলোয় প্রতিটা পাতা পড়ত সুদীপ। পড়াশোনা ছিল ঘামের সাথে মেশানো সাবানের মতো। কয়েক মাস পর ফলাফল এলো। এই দেখো, সুদীপ এমবিবিএস পরীক্ষায় প্রথম হয়েছে। আমাদের সুদীপ এখন ডাক্তার। সুদীপ, সুজাতা, সুজাতা দেখো, আমাদের ছেলে আজ আমাদের খুব গর্বিত করেছে। আমি সব সময় নিশ্চিত ছিলাম যে সে আমাদের জন্য গৌরব নিয়ে আসবে।
গরিব দুধওয়ালার ছেলে এখন ডাক্তার হওয়ার পথে, কিন্তু আসল যুদ্ধ এখনই শুরু হয়েছে। সুদীপ তাদের গ্রামের হাসপাতালে ডাক্তার হিসেবে নিয়োগ হয়েছিল। সেটা সুদীপের হাসপাতালের প্রথম দিন ছিল। সে কিছু রোগীকে চিকিৎসা দিচ্ছিল আর সিনিয়র ডাক্তাররা তাকে দেখাচ্ছিল। সুদীপ তার ট্রেনিংয়ে অনেক কঠোর পরিশ্রম করছিল। পরের দিন যখন সুদীপ হাসপাতালে ছিল, সুদীপ? সে পেছন থেকে তার নাম শুনল। বাহ মিস্টার ডক্টর, আমাকে কখন দেখবেন? বাহ রাধা, তুমি এখানে কিভাবে? আমি ভুলে গেছি বলতে যে আমার বাবা এই নতুন হাসপাতাল তৈরি করেছেন, কিন্তু তিনি এখানে আসার সময় পান না। তিনি আসলে খুব ব্যস্ত মানুষ, তাই আমি মাঝে মাঝে এখানে আসি শুধু সব কিছু ঠিক আছে কিনা চেক করতে। কিন্তু এখন আমি নিশ্চিত, কারণ তুমি এখানে আছো। সুদীপ, একজন রোগী সিনিয়র ডাক্তারের কাছে পরীক্ষা করাচ্ছে। চলো তো ওদের কাছে যাই একবার। হ্যাঁ চলো যাই। রাধা, আমি ফিরে এসে কথা বলছি। হ্যাঁ সুদীপ, পরে দেখা করব। সুদীপ অপারেশন থিয়েটারে ঢুকতে যাচ্ছে। বাইরে রোগীর পরিবার অপেক্ষা করছে। দয়া করে আমার ছেলেকে বাঁচান ডাক্তার। আপনারা যে ওষুধ দিয়েছেন তাতে আমার ছেলে আরো অসুস্থ হয়ে পড়েছে। দয়া করে তাকে বাঁচান। এটা কিভাবে সম্ভব? আমরা তো সবসময় সঠিক ওষুধই দিই। যখন সুদীপ অপারেশন থিয়েটারে ঢুকলো, দেখতে পেল যে শিশুটি খুব খারাপ অবস্থায় রয়েছে। সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। ডাক্তার সুদীপ, দয়া করে এই রোগীর পুরো ইতিহাস পরীক্ষা করুন এবং আমাকে জানান। তারপর আমরা ওকে ডায়াগনসিস করব। আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ ডাক্তার। সুদীপ দ্রুত রিপোর্ট পরীক্ষা করলো, কিন্তু যখন সে প্রেসক্রিপশনটা দেখে তখন সে বুঝতে পারে যে শিশুটির খাওয়ানো ওষুধটা আসলে যেটা লেখা ছিল তার থেকে একদম আলাদা। ওষুধটা কোম্পানির তালিকাতেও ছিল না। আসলে সেটা ছিল একটা নকল ওষুধ। সময় মতো সেটা ধরা পড়ার কারণে শিশুটি বেঁচে যায়, কিন্তু আসল সত্য তারপর বেরোতে শুরু করে। সে জানে যে এর পেছনে একটা র্যাকেট ছিল এবং হাসপাতালের কর্মীরাও এতে জড়িত ছিল। হাসপাতালের ভেতরে সে কিছু বলেনি, তবে সুদীপ সঙ্গে সঙ্গেই পুলিশ স্টেশনে যায় এবং সব কিছু পুলিশকে জানায়। স্যার, এখানে নকল ওষুধের প্রমাণ আছে, নকল সার্টিফিকেট আছে। এই হাসপাতালটায় সবকিছু ভুল হচ্ছে। রাম সিং, তাড়াতাড়ি এ কেসের এফআইআর করো আর তাড়াতাড়ি তদন্ত শুরু করি এই মামলার। পুলিশ দ্রুত হাসপাতালে ছুটে যায় তদন্ত করতে। তারপর পুলিশ পুরো বিষয়টা তদন্ত করে। ডাক্তার রমেশের নাম সামনে আসে। পুলিশ খুঁজে পায় যে ডাক্তার রমেশ তিনি যিনি সুদীপের মায়ের এবং বাবার অবমাননা করেছিলেন। পুলিশ দল রমেশের আরেকটি ক্লিনিকে পৌঁছায়। তুমি কর্ম থেকে পালাতে পারবে না। তারপর তাকে গ্রেফতার করে তারপর তার ক্লিনিকও সিল করে দেয়। তারা গ্রামের শেঠকেও গ্রেফতার করেছিল, কারণ তিনিও নকল ওষুধের ব্যবসা চালাচ্ছিলেন এবং হাসপাতাল ও অন্য দোকানে নকল ওষুধ সরবরাহ করছিলেন। সবাই শোনো, দুধ বিক্রেতার ছেলেটা এখন ডাক্তার। সে শুধু ডাক্তারই নয়, জাল ওষুধের কারবার বন্ধ করে দারুণ একটা কাজ করেছে। সুজাতা, আমাদের ছেলে আজ আমাদের খুব গর্বিত করেছে। ভগবান যেন প্রতিটি ছেলেকে এমন করে যারা অন্ধকারেও আলো খুঁজে পায়। পরদিন সকালে সুদীপ হাসপাতালের গেটে দাঁড়িয়েছিল চওড়া কোট আর স্টেথোস্কোপ নিয়ে। যেই মা একসময় দরজা দরজা ঘুরে চিকিৎসা খুঁজে বেড়াতো, আজ তার ছেলে মানুষদের চিকিৎসা দিচ্ছে। দারিদ্র্য হারালেও সুদীপ হারায়নি।